স্বাগত জানাই সবাইকে লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা, থাকি টেক্সাসে। যদিও ব্লগের শুরুতে সবাই আপনারা কেমন আছেন এই কোশ্চেনটা এখন করব না, কারণ সত্যি কথা বলতে দেশে হোক বা বিদেশে আমাদের ভারতীয় মাত্র প্রত্যেকের মনেই এখন যে দ্বিধা বা সংশয় সবসময় কাজ করছে সেই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে। কিন্তু সবাই একটু কম বেশি হলে যেন সবাই নিজের মতন করে একটু ভয়ে ভয়ে রয়েছি। যদিও থাকি আমরা বাইরের দেশে, কিন্তু তবুও বলতে গেলে আমাদের এখানেও কিন্তু প্রভাব বলতে পারেন। হয়তো আমরা চোখের সামনে কোনো যুদ্ধ দেখতে পাচ্ছি না বা কোনো রাতের আকাশে ওই রকম বিমানের হানা বা ড্রোনের হানা দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের যে লোকাল হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে বলতে পারেন একটা বাকযুদ্ধ মতন শুরু হয়ে গেছে। এমন একটা দেশে আমরা রয়েছি যেখানে ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, চীনের মতন এশিয়ান দেশগুলো তো রয়েছে, তার সঙ্গে আবার ধরুন আফ্রিকা, ইউরোপ, আরও সব মহাদেশের লোকজনই বলতে গেলে পাশাপাশি বাড়িতে একই পাড়ায় রয়েছে আমরা। এদেশে আসা পর্যন্ত তেমনভাবে কোনোদিনও কোনো কিন্তু রেসিজমের মুখে আমাদেরকে পড়তে হয়নি। উল্টে যখনই ধরুন কোনো বিশাল একটা জমায়েতে গেছি যেখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর আফ্রিকান মানুষ রয়েছে, সেখানে হয়তো কোনো পাকিস্তানি বা আফগানিস্তানিকে পেয়ে নিজেদেরকে আমরা নিরাপদই মনে করেছি। কারণ মনের কোণে কোথাও একটা বিশ্বাস লুকিয়ে থাকে আমাদের যে যতই হোক পাশের দেশের লোক, তো অন্তত আমাদের এই যে হিন্দি ভাষাটা বা আমাদের যে আচার আচরণ তাতে তো খানিকটা আমাদের মিল রয়েছে। পাড়াতেই এক পাকিস্তানি প্রতিবেশী রয়েছে আমাদের, যার এই কিছুদিন আগে জানেন তো দ্বিতীয় বেবি হলো। তো বেবি হওয়ার সাথে সাথে সে কিন্তু তুহিনকে ফোন করেছিল, কারণ তুহিনকে তার একটু দরকার ছিল হসপিটালে। তো এই যে কোনো প্রয়োজনে আমাদের যখনই সে আমাদের প্রয়োজন হোক বা ওদের প্রয়োজন হোক, আমাদের তখন কিন্তু একজন আরেকজনকে কল করতে কখনোই দ্বিধাবোধ হয় না যে সে পাকিস্তানি বা সে হিন্দুস্তানি, তাকে কি একটা কল করব। একই রকমভাবে রনরও মাঝে মধ্যে, যখন আগে মন্টেসরি স্কুলে রন যেত, আমাদের আরেক পাকিস্তানি প্রতিবেশী ছিলেন, যারা কিন্তু অনেক সময় তুহিন যখন বাইরে কোনো ট্যুরে যেত অফিসের, সেই সময় রনকে স্কুলে পৌঁছানোর পুরো দায়িত্বটাই কিন্তু নিত। আমরা কিন্তু একদম নির্দ্বিধায় বলতে পারেন তার সঙ্গে রনকে স্কুলে ছাড়তে একেবারেই রাজি থাকতাম, কোনো দিনও কোনো রকম ভয় হয়নি। একটা কথা মাঝে মধ্যে আমাদের জানেন তো মনে হতো, আগে খুব বেশি করে মনে হতো, যে আমরা যখন দেশে থাকি তখনই হয়তো এই হিন্দু মুসলমান ব্যাপারটা আমাদের মধ্যে খুব বেশি করে যেন থাকে। বাইরের দেশে বেরোনোর পরে বিশ্বাস করুন, আমি একদম বানিয়ে বলছি না, বাড়িয়ে বলছি না, আপনি যখন বাইরের দেশে থাকবেন, এখানে এসে একজন বাংলাদেশি বা একজন পাকিস্তানি বা একজন আফগানিস্তানি, একজন নেপালি, যাকেই দেখবেন না কেন, আপনার এতটাই আনন্দ হবে, আপনার এতটাই নিজেকে রিলিফড লাগবে যে তখন মনে হয় না যে এরাই যখন আমরা দেশে থাকি এদেরকে কি আমরা নিজেদের অপোজিশন বা নিজেদের শত্রু বলে মনে করি। আসলে প্রকৃত ব্যাপারটা তো হলো এটাই, যেটা গুণী মানুষজনও বলে না, তার সঙ্গে হয়তো আমরা যারা একটু নিরপেক্ষভাবে ব্যাপারটাকে ভাবতে পারি তারা হয়তো সবাই জানি যে এই উগ্রপন্থী বা আতঙ্কবাদীদের কিন্তু কোনো জাত হয় না। তারা মুসলমান বা হিন্দু নন, তারা এক ধরনের বিশেষ প্রজাতির মানুষ যারা কিন্তু সমস্ত রকম দয়া মায়ার ঊর্ধ্বে হন, এবং তাদের জন্মই হয়তো হয় এই নৃশংসতা দিয়ে নিজেদের জীবনটা শেষ করার জন্য। আমার সকালের আজকে পুজোর ফুল তোলা হয়ে গেল বাগান থেকে। প্রত্যেক দিনই এরকম অল্প অল্প করে কিন্তু ফুল বেশ সুন্দর আমি জোগাড় করে ফেলছি, আর তার সঙ্গে আপনাদেরকে বাগানটাও আজকে অল্প একটু ওপর থেকে ঘুরে দেখালাম। পরে আরেকটু যখন সবজি টবজি বড় হবে তখন না হয় আরেকটু ডিটেলে আপনাদেরকে দেখাবো। সকালটা একদম রোদ ঝলমলে শুরু হলেও এই যত দেখছি বেলা বাড়ছে, দেখুন কীরকম একদম ঝাঁপিয়ে বৃষ্টি এলো। এই ওয়েদার এখন হুস্টনের এইরকমই, দুদিন রোদ আবার পরের দিন বৃষ্টি, এই রোদ আর বৃষ্টি মিশিয়ে কিন্তু এখানে খুব ভালোই চলছে। একদিকে বৃষ্টি হলে মনটা একটু খারাপ লাগে ঠিকই, কিন্তু আর একদিকে ভালোও লাগছে যে আমার গাছপালাগুলো কিন্তু বেশ অনেকটা জল পাচ্ছে। তো যাই হোক, বৃষ্টি দেখে একটু অন্যরকম রান্না বান্নায় নামলাম। আজকে বানাচ্ছি লেমন চিকেন, একদম ইন্ডিয়ান প্রসেসেই করবো। চিকেনটা বোনলেসে নিয়েছিলাম, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আমার কাছে ওই 600 গ্রাম মতন চিকেন ছিল, তার সঙ্গে পরিমাণ মতন নুন, আদাটাকে একদম ছোটো ছোটো কুচি করে নিয়েছি আমি 1 টেবিল চামচ মতন, আর সর্ষের তেল আমি উপর থেকে দিলাম। আর এরই সঙ্গে এবার দিয়ে দেবো, যেহেতু লেমন চিকেন তাই 4 টেবিল চামচ মতন লেবুর রস। তার সঙ্গে একটু কালারফুল করার জন্য দিয়ে দিলাম এতে 1.5 টিস্পুন মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু আন্দাজ মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে স্কিপ করলেও চলে, তবে আমি এখানে হলুদ গুঁড়োটাও অ্যাড করলাম। এবার এই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে এখন ম্যারিনেট করে মাত্র 1 ঘন্টা রেখে দিলেই কিন্তু হবে।
1 ঘন্টা পরে আবার ফিরে এলাম। এখন আমি প্যানে শুধুমাত্র একটু সর্ষের তেল দেবো, যেহেতু আগের থেকে ম্যারিনেশনে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে রেখেছিলাম, তাই এখানে এখন আমি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। আর তারপরে পেঁয়াজ, আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম ওই ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে অল্প একটু এর সঙ্গে নুন দিয়ে এটাকে এখন ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তাতে কিন্তু এবার 1 টেবিল চামচ মতন রসুন আর তার সঙ্গে 1/2 টেবিল চামচ আমি আদাও এখানে দিয়ে দিলাম। আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে এরপরে শুধুমাত্র ম্যারিনেটেড মাংসটা এতে দিয়ে দেবো এবং এটাকে এখন একদম ভাজা মতন করতে হবে। মানে এটা খুব একটা বেশি গ্রেভি হয় না, এটা ওই বলতে পারেন জিরা রাইস বা পরোটার সঙ্গে সাইড হিসেবে কিন্তু, বা নুডলসের সঙ্গে সাইড হিসেবে কিন্তু খুব ভালো যায়। মানে এটা কিন্তু খুব একটা বেশি ওই ঝোল টাইপের হয় না, একদম গায়ে মাখাই হবে। তো যেহেতু আমার আগের দিনের ডাল আর তার সঙ্গে খানিকটা পোস্ত রয়ে গেছে, তাই আমি শুধুমাত্র ওই বলতে পারেন ভাত আর তার সঙ্গে আজকে এই চিকেনটাই করলাম। চিকেনটা একদম খুব ভালো করে ভাজা হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শেষের দিকে আরও দুটো জিনিস এতে অ্যাড করব, সেটা হচ্ছে 1 টেবিল চামচ মতন একটু সয়া সস কিন্তু এতে অ্যাড করতে হবে। আর তার সঙ্গে এই সয়া সসটা দিয়েও যখন ভালো করে চিকেনটাকে নেড়ে চেড়ে আরও 2 মিনিট রান্না করার পরে একদম আমার বাগানের ফ্রেশ পুদিনা পাতা আমি তুলে এনেছি, সেই পুদিনা পাতাটা শুধুমাত্র এর উপরে একটু ছড়িয়ে দেবো। আমি রান্না করছি আর রান্নার গন্ধে সত্যি বলতে জানেন তো আমার এক্ষুনি খিদে পেয়ে গেল। মনে হচ্ছে বাইরের এই বৃষ্টি দেখতে দেখতে এখন বসে বসে একটু চিকেন কষা খেতে থাকি। ভীষণ ভালো হয়েছিল খেতে, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। চকলেট কেন আনলি? কোথা থেকে আনলি? এক কথা শুকলো সব বাচ্চাগুলোকে দিয়ে দিতে পারিনি, সিরিয়াসলি। খাবি কত আর খাবি? আজকে বিকেলবেলায় না যখন খেলতে আসবে না বাচ্চাগুলো, দুটো দুটো করে দিয়ে দিবি, তো নেই কিছুটা তো কমবে। আর বাচ্চাগুলো ললিপপ ভালোবাসে, বুঝলি? ভাইকে এখনো সারপ্রাইজ মেক করে যাচ্ছে, নিজে খাচ্ছে। ইস, রনো তখন থেকে সারপ্রাইজ বানাচ্ছে আমার জন্য, আমাকে বলছে আমার পাইপ ক্লিনার চাই, পাইপ ক্লিনার। আমি কি আর বুঝি পাইপ ক্লিনার? নিয়ে আমার কাছে একটা বটল ক্লিনার ছিল, আমি বলছি কী চাইছিস বুঝতে পারছি নাকি। নিয়ে আমি বলছি যে একটা বটল ক্লিনার মনে আছে সেই সাদাটা দিয়ে যেটা থেকে বটল ক্লিনার করবো, বলছে ওটা আমি কেটে ওটাকে কালার করবো। আচ্ছা মানে না, শ্যানেল স্টেমগুলো আমি জানতাম না। নিয়ে আমি বলছি কি আমি স্কুলে প্রজেক্ট করেছি, টিচার আমার আর্ট ক্লাসে ওগুলো টিচার দিয়েছিল ওদের ওই প্রজেক্ট করার জন্য, পাইপ ক্লিনার। আমি আর বুঝি না পাইপ ক্লিনারটা কী জিনিস, আমি শ্যানেল স্টেম নিয়ে লাস্টে না আমি জানতাম না, আমি ওটাকে শ্যানেল স্টেম জানতাম। নিয়ে তারপরে ওপরে গিয়ে আমি বললাম যে তুই কি শ্যানেল স্টেম বলছিস? ও আবার শ্যানেল স্টেম কি জানে না, বলছে নো পাইপ ক্লিনার। না আমি আমার ওপরে গিয়ে ওর রুম থেকে ওটা বার করে দেখালাম, তখন খুব খুশি হয়েছে, বলছে এটাই তো পাইপ ক্লিনার। আমি বলছি নে বাবা, আমি জানতামই না। ও বলে যাচ্ছে এই রেয়ান ললিপপ খাচ্ছ, খাও। আর রাত্রেবেলা সারা রাত রিনিক দাঁতগুলোকে কিচি 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 করেই যাচ্ছে, বাপরে বাপ। তোর জন্য আমার ঘুম হয় না রাতে রনো, তোকে সত্যি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, সিরিয়াসলি তো পেটে কৃমি হয়েছে তো। হ্যাঁ যেতে, নো বলার কিছু নেই, যেতে হবে মানে হবে। শোনো কিছু কথা বলার আছে, ভাইকে বললে ভাই বুঝবে না, কিন্তু তুমি বুঝবে, তাই তোমাকে বলছি। মানে এই কারণে বলছি, কারণ এই নিয়ে এখানে পাড়াতে ঝামেলা চলছে, ঠিক আছে? তোকে কিছুদিন আগে বলেছিলাম মনে আছে যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে, এই ব্যাপার হয়েছে, শুনেছিস তো? কেন হয়েছে বলতো? হ্যাঁ কাকে মেরেছে? টুরিস্টকে, তাই তো? তো এখন ইন্ডিয়া আবার তো পাল্টা অ্যাটাক করেছিল এই সব নিয়ে। কিন্তু এখানে যা হচ্ছে দেখো, আমরা তো অনেক দূরে আছি, আমরা এখানে কানেই শুনছি, আমরা জানি না কে ঠিক কে ভুল। আমরা যেহেতু আমাদের দেশের সাপোর্টার, তাই আমরা বলবো যে ইন্ডিয়া যা করছে ভালোই করছে। কিন্তু কি বলতো, এই বাইরের দেশে, মানে আমরা একদম সম্পূর্ণ আলাদা একটা দেশে আছি, এখানে আমরা এমন কিছু কমেন্ট করব না বাইরে বেরিয়ে, যেটা মানে আমাদের এখানকার যে হারমোনি রয়েছে সবার মধ্যে। কারণ এখানে তো জানিস পাড়াতে শুধু তো ইন্ডিয়ান আর পাকিস্তান নেই, আর কত কত লোক রয়েছে নাকি। রেয়ান রেয়ান আমি দিদির সাথে একটা কথা বলি তারপরে। এখানে আফ্রিকান রয়েছে, তারপর তোর
আরবের লোক রয়েছে, জানিস তুই তোর স্কুলের থেকে তো দেখতে পাচ্ছিস যে কত কত আলাদা আলাদা কান্ট্রি থেকে লোক আছে। তো এখানে যেহেতু সবাই মিলে আমরা এক জায়গায় রয়েছি, তাই আমাদের মানে এমন কিছু আমরা কমেন্ট করব না, ঠিক আছে? কমিউনিটিতে এই নিয়ে খুব প্রবলেম হয়েছে, বুঝলি? ওই একজন মনে হয়, জানি না আমি, সে মানে গেস করা যাচ্ছে যে ইন্ডিয়ানই কোনো হবে, কোনো একটা ছেলে খেলতে গিয়ে ভলিবল খেলতে, ওই ফেজ 1-এ যে বাস্কেটবল কোর্টটা আছে ওখানে বাস্কেটবল খেলতে গিয়ে বলেছে যে তোর, একটা পাকিস্তানি ছেলেকে বলেছে, রেয়ান একটু দাঁড়াও, একটা পাকিস্তানি ছেলেকে বলেছে যে তোর 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 দেশের লোকের জন্য আমার দেশের লোক মারা যাচ্ছে। এবার ছেলেটা, পাকিস্তানি ছেলেটাকে বাড়িতে বলে দিয়েছে। এবার সবাই বলছে বুলি 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 করে পুরো এখন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের 250খানা মেসেজে ভরে গেছে। সবাই মিলে এখন আলোচনা চলছে। আর সবাই কাকে দোষ দেবে রিনি? হ্যাঁ, অফকোর্স। মানে দেখো, ইন্ডিয়াতে যেটা হচ্ছে সেটা খুবই খারাপ জিনিস, তাই না? কিন্তু এমন নয় যে এখানে যে ধরো রয়েছে যে পাকিস্তানি ছেলেটা বাচ্চা, প্রথম কথা হচ্ছে সে বাচ্চা, এবার যে রয়েছে তার তো কোনো দোষ নেই, হতো সে তো কিছু করছে না, কিন্তু তাকে কেন বুলি হতে হবে, তাই না? তো আমরাও যেটা ধরো ঘরে যে আলোচনাগুলো করছি, তুইও মাঝে মধ্যে দেখছি রেগে যাচ্ছিস, হ্যাঁ ঠিকই, কিন্তু ওই অ্যাগ্রেশনটা বাইরে কাউকে কিছু বলার দরকার নেই, কাউকে মানে ব্লেম করার দরকার নেই। আমি জানি তুই বুঝিস, তবুও আর বললাম, কারণ এইটা কিন্তু কোনো মিডল স্কুলের বাচ্চাই করেছে। আমার স্কুলে থেকে আমার বাসে অনেক পাকিস্তান লোকজন থাকবে তো, সেই জন্যই তো বলছি যে খুব সেন্সিটিভ ব্যাপার, বুঝলি তো? এই ব্যাপারগুলো নিয়ে বাইরে কখনোই আমাদের কোনো রকমভাবে কোনো আলোচনা, কোনো কমেন্ট, কোনো নেগেটিভ হেট্রেড, বুঝলি তো, এগুলো ছড়ানো উচিত নয়। তো মানে যদি কোনো বন্ধু এই নিয়ে কিছু বলেও জাস্ট অ্যাভয়েড, ঠিক আছে? কাউকে কিছু বলার দরকার নেই, তুই বাংলাদেশি, তুই পাকিস্তানি, এসব কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে? রনককে বলে লাভ নেই, ও তো মাথার উপর দিয়ে গেল, কি যে বুঝলো কে জানে, কিছু বুঝলো, শুনলো না, এখন গেমের পেছনে পড়ে আছে না রেয়ান? স্নান করতে যাও, দুজনে যাও। ব্লগটাকে আজকের মতন এখানেই শেষ করলাম। আশা করি এই চরম উদ্বেগপূর্ণ পরিস্থিতিতে আপনারা সবাই ধৈর্যের সঙ্গে আর তার সঙ্গে ইতিবাচক মনোভাব নিয়ে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হবেন। খুবই তাড়াতাড়ি আবার দেখা হবে একটা সুন্দর যুদ্ধবিহীন দিনে।